জুলাই আগস্ট বিপ্লবের পরে আমাদের সকলের মধ্যে একটি আতঙ্ক বিরাজমান। সেই আতঙ্কটি হলো স্বাভাবিক যে জীবন এবং জীবিকা নির্বাহের যে আমাদের রুটি রুজির যে স্থান, অর্থাৎ আমরা যেখান থেকে আমাদের রুটি রুজির ব্যবস্থা এবং আমাদের যেখান থেকে আমাদের ভরণ পোষণের ব্যবস্থা হয়, সেই বিষয়টি নিয়ে অনেকেই সন্দিহান। অনেকেই যার যার অবস্থান থেকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন আমার ব্যবসা খারাপ, কেউ বলছেন ভাই চাকরির অবস্থা ভালো না, কেউ বলছেন ভাই চাকরিতে কি বলেছে ছাঁটাইয়ের হুমকি রয়েছে। এরই মধ্যে আমার এক বন্ধুপ্রিয় এক ছোট ভাই প্রশ্ন করে বসলো, ভাই মামলা বাণিজ্যের বিষয়টি কেমন? অর্থাৎ সে বলল যে তার এক পরিচিত আত্মীয় এমন একটি কাজে জড়িত, যেটি হচ্ছে এরকম যে তিনি এই জুলাই আগস্ট বিপ্লবের আগেও তার ছেলে মেয়ের স্কুলের বেতন দিতে পারতেন না। তিনি এখন 18 লাখ টাকা দামের তিনি একটি গাড়ি নিয়েছেন। সেই গাড়িতে করে তিনি তার ছেলে সন্তানদের নিয়ে ঘুরতে যাচ্ছেন, তার ছেলে সন্তানদের স্কুল কলেজের জীবন জীবিকা নির্বাহ করছেন। ফাইন, এটাতে কোনো সমস্যা নেই, তিনি করতেই পারেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, ছোট ভাই অথবা দোস্ত, এটা কীভাবে সম্ভব? তিনি বলল, ভাই মামলার যে বাণিজ্য চলতেছে, একটি মামলা, একটি হত্যা মামলা আপনি দেখেন যেখানে ন্যূনতম আসামির সংখ্যা 100 জন, 50 জন, মতান্তরে সেটা সর্বোচ্চ পর্যায়ে গিয়ে 150, 200, 250 জনে হয়। অর্থাৎ এই ভদ্রলোকেরা নাকি মামলা বাণিজ্য করে, অর্থাৎ কারো নামে কোনো মিথ্যা মামলা এবং প্রোপাগান্ডা ছড়িয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে রাতে অথবা দিনে বিভিন্ন মাধ্যমে তাকে চাপ দিয়ে চার্জশিট থেকে তার নাম, অথবা তাকে হয়রানি না করার জন্য, অথবা পুলিশ দিয়ে তাকে হ্যারেস না করার জন্য তার থেকে টাকা নিয়ে টাকার একটি বিশাল রাজ্য তৈরি করে ফেলেছেন। তো আমি বললাম, এখন এটি কি ভাই আমাদের দ্বারা সম্ভব? অথবা আমরা তো এই ধরনের কাজের সাথে জড়িত নই। সে বলল, ভাই আমাদের এই যে আমরা যারা এই মতাদর্শের, অর্থাৎ সমাজে খারাপ কাজকে আমরা উৎসাহ না দিয়ে অথবা ভালোর জন্য চেষ্টা করে যাচ্ছি অথবা বলি, আমাদের কি হচ্ছে? কিন্তু যারা দেখেন এই যে 15 বছর যারা ক্ষমতার বাইরে ছিল, তারা সেই 15 বছরের বাইরে থাকার ক্ষমতার যে প্রভাব তাদের মধ্যে পড়েছে, সেটি তারা পূরণ করার জন্য এই 3টি মাসকে তাদের ইদ্দতের মাস অথবা তাদের ইমান আমল পূর্ণ করার এহতেকাবের মাস হিসাবে তারা নিয়েছে। তারা এমনভাবে এটি করছে, সেটির রূপ অত্যন্ত নগ্ন রূপ। এরই মাঝে আমারও আসলে একটি বিষয় আমি পত্রিকাতে পড়লাম, প্রথম আলো পত্রিকায় একটি রিপোর্ট হয়েছে। এটি আসলে যদিও আমাদের জন্য সুখকর নয়। বাড্ডা থানাতে একটি মামলা হয়েছে, অর্থাৎ বিগত সরকারের যিনি প্রধান ছিলেন, সেই প্রধানমন্ত্রী নাম্বার 1 ছিল সে মামলার আসামি, এবং অপরাপর আরও কিছু আসামির নাম দেওয়া হয়েছে। তার মধ্যে 53 জন সাবেক এবং রানিং, অর্থাৎ তখনকার সরকারের সময় রানিং সচিব ছিল 53 জন। সেই পত্রিকাটির রিপোর্টে যেটা পড়লাম, যেটা পড়ে বুঝতে পারলাম যে অধিকাংশ সচিব, অর্থাৎ যারা আমলা এবং তখনকার সময়ে অত্যন্ত সজ্জন ছিলেন, প্রভাবশালীও ছিলেন, তাদের নামে হত্যা মামলা দেওয়াটার বিষয়টা এরকম ছিল যে অনেকেই বাড্ডা এলাকায় 2 থেকে 3 মাস অথবা 6 মাসের মধ্যে বাড্ডা এলাকাতেই যাননি।
অর্থাৎ তারা তাদের একটি জীবন বিধান রয়েছে। তারা হয়তো কারো বাসা যদি ওখানে না থাকে, সে বাড্ডাতে যাওয়ার কোনো প্রয়োজনও নাই। অতএব এই যে বিষয়টা, একটি মামলা করলেন, মামলা করার পরে আপনি বিগত সরকারের প্রধানকে এক নাম্বার আসামি দিলেন, কোনো সমস্যা নেই, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে মামলা দিতেই পারেন। তার সহকারী যারা রয়েছেন, অর্থাৎ মন্ত্রী রয়েছেন, এমপি রয়েছেন, দিয়েছেন, সমস্যা নেই। কিন্তু এই যে 53 জন সচিবকে আপনারা মামলা অন্তর্ভুক্ত করলেন, যার মধ্যে অনেক সচিব, অর্থাৎ বেশিরভাগ 53 জনের বেশিরভাগই বিগত 2 থেকে 3 মাস 6 মাস, কিন্তু এমনও হয়েছে তারা 2 থেকে 5 বছর আগেও সেখানে গিয়েছেন কিনা সন্দেহ, অর্থাৎ বাড্ডা এরিয়াতে। কারণ তারা যেখানে থাকেন তাদের রুটিন কর্ম করে তারা তাদের অবস্থানে চলে যান। তাদের সাথে সাধারণ মানুষের যে যোগসূত্র, এটা অত্যন্ত দুরূহ, এবং তারা যথেষ্ট পরিমাণ মানুষের লোকচক্ষুর অন্তরালে থাকার চেষ্টা করেন। কারণ তাদের একটা রীতি রয়েছে, নীতি রয়েছে, এবং তারা যথেষ্ট সেন্সিটিভিটি জায়গা থেকে তারা নিজেদেরকে রাখার চেষ্টা করে। তাহলে এই যে আপনি মামলা দিয়ে আপনি তাদেরকে হয়রানি করছেন, ইভেন কি এমনও শোনা যাচ্ছে যেই ব্যক্তি মামলা করেছেন তিনি এই সমস্ত সচিবদের এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন দিয়ে নেগোশিয়েট করার জন্য চাপ দিচ্ছেন, এবং সেটা জনপ্রতি 1 লাখ 2 লাখ টাকা নয়, সেটা জনপ্রতি 50, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা পর্যন্ত। এই ভয়াবহ রিপোর্টটি আমি প্রথম আলোতে পড়ে আমি স্তম্ভিত হয়ে গেছি। কোন দেশে আমরা বসবাস করছি? আমরা কি করছি? আমাদের যে এই যে তথাকথিত যে বিপ্লবের ফলে আমাদের যে সরকার গঠিত হয়েছে, যেটাকে দুর্নীতি বৈষম্য কমানোর জন্য আমরা আমাদের যে জেনারেশন, অর্থাৎ যে জনতা, ছাত্র এবং জনতা অংশগ্রহণ করেছে, ঠিক এর উল্টো রূপ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিগত সরকারের সময় ছিল গ্রেপ্তার বাণিজ্য, এখন হচ্ছে মামলা বাণিজ্য। আগে গ্রেপ্তার করার পরে তাদের কাছ থেকে টাকা চাইতো, এখন গ্রেপ্তার করার আগে অর্থাৎ মামলা দিয়ে এই যে আপনি যারা সচিব রয়েছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তাদের কাছ থেকে এভাবে টাকা চাওয়া অথবা টাকা চেয়ে তাদেরকে চার্জশিট থেকে নাম বাদ দেওয়া, এই জিনিসগুলি আসলে ভালো কোনো মেসেজ দেশের জন্য, আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য নিয়ে আসবে না। কারণ দিন শেষে মনে রাখতে হবে, প্রত্যেকটি কর্মেরই একটি বিপরীত ক্রিয়া রয়েছে। আপনি যেটা করবেন সেটা আপনার দিকেই আবার ধেয়ে আসবে, সেটা আজ অথবা কাল, সেটা হতে পারে বহুগুণ বৃদ্ধি পেয়েও হয়তো ফিরে আসতে পারে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে দিন শেষে আমরা আমাদের দেশকে যদি ভালোবাসি, তাহলে এই দেশের মাটি গন্ধে যারা থেকে যেতে চায় তাদেরকে থাকতে হবে এবং তাদেরকে বসবাস করতে হবে। তাদেরও সমাজ রয়েছে, তাদেরও সন্তানদি রয়েছে। অতএব আমি মনে করব যারা এই কাজটি করছেন, অথবা সেটা আমার দেশের যারা নাগরিকরা এই সমস্ত অপকর্মে লিপ্ত রয়েছেন, তারা হয়তো এটি থেকে শুধরানোর একটি চেষ্টা আপনারা করে দেখতে পারেন। কারণ এতে দেশ এবং জাতি এবং আপনাদের উভয়ের মঙ্গল হবে। কারণ কাউকে আপনি অন্যায্যভাবে আপনি যদি তাকে হয়রানি করতে চান, হয়তো একটা সময় গিয়ে এটি আপনার উপর আসবে, এবং আমরা দেখতেও পাচ্ছি এরকম কিছু ঘটনার প্রতিকার হচ্ছে, যেটা হচ্ছে বিএনপির মধ্য থেকেই কিন্তু এই ধরনের একটি শোধন চালু হয়েছে এবং অনেক নেতাকর্মীকে তারা বহিষ্কারও করেছে। অতএব আমরা আবারও আশা করব যে আমাদের দেশের যারা এই ধরনের অপকর্ম করছেন, যে সমস্ত নাগরিকরা অথবা যে সমস্ত ভাইয়েরা, তারা এই জিনিসটি থেকে হয়তো আপনারা ফিরে আসবেন এবং আপনাদের একটি ভালো
চলার পথ তৈরি হবে আমরা আশা করব।